স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যখন পাকিস্তানে যেতে মানা করে দিল, সে সময় আইসিসি এক বাক্যে হাইব্রিড মডেল চালু করে ফেলল। আর বাংলাদেশের বেলায় গড়িমসি, লোক দেখানো, ভোটাভুটি, অতঃপর ২৪ ঘন্টার আলটিমেটাম। বিশ্বকাপ খেলতে চেয়ে সুষ্ঠু সমাধানের আশায় বিসিবি আইসিসির সাথে অন্তত ১৫ থেকে ২০টি ইমেল চালাচালি, ৩ দফা ফোন আলাপ, বৈঠক, সব চেষ্টাই করেছে, কিন্তু মেলেনি কোনো সমাধান। বাংলাদেশকে নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এ কেমন হিপোক্রেসি! পরিস্থিতি এমন, শ্রীলঙ্কাও বাংলাদেশকে তাদের নিজেদের গ্রুপে রাখতে না করে দিল। আইসিসির কি সত্যি আর কিছু করার ছিল না? বাংলাদেশের বা আর কি করার আছে? সব আশাই কি শেষ হয়ে গেল? মিরাকলের অপেক্ষা করছেন বিসিবি বস, সাথে গোটা বাংলাদেশ। দর্শককে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। পিয়াল, শুভ সকাল। এখনও আমরা ঝুলছি সিদ্ধান্তহীনতায়। আজকে সরকারের সাথে ক্রিকেটারদের বৈঠক। ৪ তারিখে সরকার জানিয়ে দিয়েছিল যে বিশ্বকাপ খেলতে তারা কোনোভাবেই ভারত যাবে না। এতদিন পরে সে ক্রিকেটারদের সাথে বৈঠক, কি মনে করছেন? না, আপনি রিপোর্ট যেটা দেখলাম যে বাংলাদেশের যে অবস্থা এখন পুরো কোমায় আছে, একটা অলৌকিক কিছুর আশা করছেন আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তো আজকে যে মিটিংটা আসলে ৩টার সময় আমরা জানি যে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার যে মিটিংটা, এই মিটিং থেকে কি আসতে পারে, এটাই কি সেই অলৌকিক কিছুর আশা করছে এখান থেকে কিছু বিসিবি সভাপতি? কারণ আমরা কিন্তু জানি বিসিবির যে আইসিসির সঙ্গে যে মিটিংটা হয়েছে, সেখান থেকে কিন্তু এই ২৪ ঘন্টার সময়টা বুলবুল তিনি নিজেই চেয়ে নিয়েছেন, এবং এটা ৪৮ ঘন্টা হতে পারে। তিনি ম্যাক্সিমাম সময়টা চেয়ে নিয়েছেন এবং আইসিসি এটা বলেছেন ঠিক আছে, এটা হতে পারে। তো সবকিছু মিলিয়ে আজকের এই বৈঠক থেকে কিন্তু অলৌকিক কিছু আশা, যিনি যেটা বলছেন আমাদের প্রেসিডেন্ট। আপনি কি গেস করছেন এমন সিদ্ধান্ত কি আসতে পারে? যে আমরা কিন্তু দেখেছি ক্রিকেটার থেকে বিসিবি সভাপতি সবাই বলছে বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছে, খুব স্বাভাবিকভাবেই। এবং লিটনের মুখে আমরা অনেক হতাশার কথাও শুনেছি লাস্ট দিন। সেদিক থেকে কি মনে হয়, ক্রিকেটাররা যদি আসলে সবাই বিশ্বকাপ খেলতে চায়, তখন কি আসলে বাংলাদেশের সরকার তারা যে অবস্থানটায় আছে সেখানে একটু পরিবর্তন করবে কিনা? আপনি দেখেন ৪ তারিখের থেকে আমাদের বাংলাদেশ সরকার কিংবা আমাদের দেশ যেটা সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে যে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, যে ভারতে আমরা খেলবো না। এই কথাটা এখনো পর্যন্ত এই ব্যাপারটাতে স্ট্রিক আছে, এবং এখান থেকে যদি এখন বাংলাদেশ সরকার সরে আসে, তাহলে কিন্তু তার জন্য একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাকে অনেকে বলবে যে তাহলে তুমি কেন এতদিন এই কথাটা বলেছো। তো এইখানে একটি ব্যাপার হতে পারে, একটা কৌশলী ব্যাপার হতে পারে। এমনও হতে পারে যে ক্রিকেটাররা যদি চায়, ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ যদি বিশ্বকাপটা খেলতে চায়, যদি এমন একটি ঘোষণা আসে, আপনি অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আপনি যেটা বললেন যে হাইব্রিড মডেল কিন্তু ভারত প্রথম চালু করেছিল, আইসিসি কে বলেছিল যে এইভাবে হাইব্রিড মডেল আমরা দেখেছি। তো বাংলাদেশও কিন্তু আমার মনে হয় যে এমন একটা প্রস্তাব দিতে পারে বাংলাদেশি হাইব্রিড মডেল, যেখানটা এমন হতে পারে যে আমরা ভারতে স্টে করব না, কলকাতা মাত্র ৩০ মিনিটের ফ্লাইট, আমরা কলকাতায় খেলে চলে আসতে পারি, কারণ ওইখানে আমাদের টিম নিরাপদ না, এই জন্য আমরা জাস্ট ম্যাচটা খেলে চলে আসতে পারি। এই যে ব্যাপারটি বাংলাদেশি হাইব্রিড মডেল, এটা নিয়ে আমার মনে হয় যে আলোচনা হতে পারে। নিশ্চয়ই। আমরা যেহেতু আসলে আমাদের এই কনভারসেশনে বারবারই পাকিস্তান উঠে আসে, নিশ্চয়ই মনে আছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির যখন আপনি একটু চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হাইব্রিড মডেলে করা হলো, যেখানে পাকিস্তান নিজেরাই আয়োজক ছিল, আসলে সেই জায়গায় যখন সবকিছু সমাধানটা হয়ে গেল, তখন জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন যে আমরা একটু সময় নিয়ে সবকিছু করার চেষ্টা করেছি, সে কারণে মনে হয়েছে এই যে ব্যাপারটা হলো সেখানে বিসিসিআই নয়, বরং পিসিবি জয় হয়েছে। এই জায়গাটাকে আমরা একটু ভুল করে ফেলেছি, আমরা কি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছি? আমি সেটাই বলছিলাম যে আপনি যদি পাকিস্তানের ব্যাপারটা দেখেন, পাকিস্তানেও এই ধরনের সিচুয়েশনে পড়েছে, তারা কিভাবে হ্যান্ডেল করেছে, তারা ভীষণ প্রফেশনালি হ্যান্ডেল করেছে, সময় নিয়েছে, বিভিন্নভাবে আলোচনা করেছে, কথা চালাচালি হয়েছে, বিভিন্ন এর দাবি তার দাবি নিয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু পাকিস্তান প্রফেশনালি এটা গিয়েছে। এবং যে কথাটা বলা হয়, পাকিস্তান কিন্তু ভারতে যে খেলবে না, এই চুক্তিটা তারা ২০২৪ সালের নভেম্বরে করেছিল, এবং ৩ বছরের জন্য করেছিল, যে আমরা কেউ কোনো দেশে এসে খেলবো না। তো বাংলাদেশেরও সেটি করতে হলে একটু সময় লাগবে। তো আপনি এই সময়ের ব্যাপার আছে, এবং এই মুহূর্তে আমি মনে করি যে পাকিস্তানকেই যদি আমরা ধরি, যে পাকিস্তানকে
তারা কিন্তু কখনো বিশ্বকাপ বয়কট করেনি। আমরা কেন বয়কট করব? মানে বয়কটের ইতিহাস নেই এরকম, আপনি আছে বয়কটের ইতিহাস থাকবে, আছে, কিন্তু সিঙ্গেল ম্যাচ, কিন্তু এরকম এটা তো আমরা অর্জন করা, এই বিশ্বকাপটা আমাদের অর্জন করা, এবং বাংলাদেশ ছাড়া কেন বিশ্বকাপ হবে? এটা আসলে মানে এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে, সেটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এটা জানেন, এবং সেটা জানেন বলে কিন্তু তিনি সময় চেয়েছেন। এবং আপনি তাকে দেখবেন যে তিনি কালকে কিন্তু ভোটিং এর ওই টেবিলে আমার মনে হচ্ছে তিনি বিশ্বাস ভঙ্গের মতন একটা আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, যে এই সব দেশ, যে দেশকে নাকি বাংলাদেশ এক সময় খুব ভাবে সাপোর্ট করেছিল, তারা এই টেবিলে দেখা গেল যে আমাদের সঙ্গ দিল না। তো আপনি ক্রিকেটটা তো বিচ্ছিন্ন না, এটা একটা বিশ্ব, এটা একটা সমাজ, এইখান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। নিশ্চয়ই। এবং যতটুকু আমরা শুনেছি যে সেই বৈঠকের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে চানই নেই যে ভোটাভুটি পর্যায় পর্যন্ত আসলে আলোচনাটা পৌঁছায়, কারণ খুব স্বাভাবিক, যেখানে আমরা জানি আইসিসিকেই বিসিবি ক্যাপচার করে ফেলেছে, সেখানে অন্য দেশগুলো কোন সাহসেই বা কেনই বা তারা আসলে আমাদের জন্য নিজেদেরকে জড়িত করে ফেলবে এই বিষয়টাতে। সেই জায়গায় আসলে সবকিছু মিলে কি মনে হয় যে আজকে আসলে কি ধরনের, এবং আমরা এটাও শুনেছি যে বিসিবি হয়তো আবার সরকারের সাথেও একটা বৈঠক করতে পারে, যেহেতু ক্রিকেটারদের সাথেও বৈঠক আছে, মানে সব মিলিয়ে মনে হয় কিনা যে আজকে কোনো একটা সমাধান হবে, নাকি আসলে যে লিটন যেটা বলেছিলেন বিন্দাস থাকবো, সেরকম বিশ্বকাপ না খেলে বিন্দাস থাকতে হবে? আপনি লিটন যেটা বলেছে, মানে আপনি মাথা কেটে ফেললে তো আর কোনো সমস্যা থাকে না, সমাধান তো আর এটা না, আপনি সমাধানটা বের করতে হবে। তো সমাধান বের করতে গেলে আমাদের প্রথম ধাপে আমরা কিন্তু একদম কৌশল যদি ধরি, যে প্রথম স্টেজটা আপনি টেস্টের ওই ফার্স্ট ডে 4th ডে পর্যন্ত আমরা কিন্তু একটি কৌশলে ছিলাম, যে একদম মানে আমাদের স্ট্রিক্ট যে আমরা যাব না ভারতে, আমরা শ্রীলঙ্কাতে যাচ্ছি। তো এইটাও একটা কৌশল। তো সেটা যখন হলো না, এখন 5th ডেতে চলে আসে এবং লাস্ট সেশনে চলে আসছে, এখানে কিন্তু আপনার আরেকটু কৌশল, আমার মনে হয় যে আপনি যদি ওইটা একটা কৌশল হইতে পারে, এখন আপনার আরেকটি কৌশল নিয়ে ভাবতে পারেন। আমার মনে হয় যে যদি ভাবার সময় আছে এখনো 24 এবং 48 ঘন্টা, কেননা সব স্টেক হোল্ডারের সাথে আপনি কথা বলেন, ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, তারা নিশ্চয়ই তাদের কথাটা বলবে, বিসিবির সাথেও নিশ্চয়ই আপনাদের কথা হয়েছে, অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন। ভারতে যাবে না, এখানেই আসলে স্টিক থাকতে হবে বাংলাদেশকে, মানে থাকবে, এটা মনে হচ্ছে না। এটা আপনি যেহেতু সরকার একবার এটা বলে ফেলেছে এবং এটাতে আপনার একটা জনসমর্থনও আছে যে এটা করা যাবে না, কারণ তাহলেই হবে। তো সেইখানে আপনার ওই যে বললাম একটা উইন উইন সিচুয়েশনে কিভাবে আসা যায়, এই প্রস্তাবটা কিন্তু, এই ভাবনাটা কিন্তু বিসিবি কে দিতে হবে, সরকারকে, যে এটা হলে আমাদের মানে লাঠিও ভাঙবে না, সাপও মরবে, যে ক্রিকেটেরও ক্ষতি হচ্ছে না, কারণ এখানে ক্রিকেটটা কিন্তু থেমে এই টুর্নামেন্টের জন্য না, ক্রিকেট আরো সামনে যাবে। এবং এখানে পরিষ্কার হয়ে গেছে আপনার সাথে 14টা দেশের কেউ কি নেই, মানে সেইখানে কিন্তু আপনি বড্ড একা, এখানে আপনি পাকিস্তান ছাড়া আর কাউকে পাচ্ছেন না। পাকিস্তানের নিজেরই আসলে সেরকম মাটি শক্ত নাই, হ্যাঁ, সে যত যাই হোক, সে তার থেকে যতটা সম্ভব করা হয়েছে, কিন্তু এইটা আশা করা ভুল হবে যে তারাও আমাদের জন্য বিশ্বকাপ তাদের বর্জন করবে, এটা কখনো তারা করেনি, এটা আশা করাটাও বোকামি হবে। তারা তো নিজেদের জন্যই কখনো করেনি, যখন তারা আয়োজক হয়ে তাদেরকে খেলতে হয় দুবাইতে গিয়ে, সেখানে তারা কেন আমাদের জন্য করবে? এগুলো আসলে এই যে সুযোগ সন্ধানী কিছু খবর থাকে, সেটা নেওয়ার চেষ্টা করে। তারপর আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই যে বাংলাদেশ আজকে মানে এতগুলো দিন শেষে এসে ফাইনালি মনে হচ্ছে আজকে হয়তো একটা সিদ্ধান্ত আসবে, এবং এই মুহূর্তে তো আসলে বল বিসিবির কোর্টে, তাদের কাছ থেকে সিদ্ধান্তটা আসতে হবে, কারণ বিসিবির চেয়েও বড়টা অনেকটা সরকারের কোর্টে বলা যায়, সরকারের ওখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে, এবং বিসিবি সেই কথা বলেই সময়টা চেয়ে নিয়েছে। নিশ্চয়ই দেখা যাক, আমরা একটা ভালো কিছুর জন্যই প্রত্যাশা করি। বিশ্বকাপটা নিশ্চয়ই বাংলাদেশ খেলতে চায়, সবাই খেলতে চায়, সবাই আসলে মুখে আছে এই ওয়ার্ডটা আসলে বারবার সবাই বলছে, কারণ সবাই খেলতে চায়, এটার জন্যই তো প্রিপারেশন, এটার জন্য এত পরিকল্পনা, এত কিছু। আমরা একটু বিপিএল নিয়ে কথা বলতে চাই। বিপিএল এর একটা মাত্র ম্যাচ বাকি আছে, কি মনে হচ্ছে ওভারঅল টুর্নামেন্ট কেমন দেখলেন? এবং এক্সপেকটেশন অনুযায়ী তো আসলে রাজশাহী ফাইনালিস্ট, এটা আমরা যদি একদম শুরুর দিকে আলোচনা করছিলাম যে সব থেকে গোছানো দল, অর্গানাইজড এরকম একটা দল, তাদের ফাইনাল খেলা উচিত, কিন্তু তারা কোয়ালিফায়ারে এসে একটু হোঁচট খেয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলে কালকের ম্যাচটা কেমন দেখেছেন? না, কালকের ম্যাচটা আমার কাছে মনে হয়েছে মিরপুরকে মাঝে মাঝে লর্ডসের মতন মনে হয়েছিল। মানে আপনি যদি খেয়াল করেন, একদিকে সিলেটে সেই ইংল্যান্ডের প্লেয়াররা, আর রাজশাহীতে নিউজিল্যান্ডের প্লেয়াররা, এবং 2019 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল, এবং এই প্লেয়াররাই ছিল। জিমি নিশামকে দেখে বারবারই মনে হচ্ছিল সেই ঘটনা যেন ফেরত না আসে। জিমি নিশাম এরাই ছিল। তো সবকিছু মিলে এদের উপস্থিতি আসলে জমজমাট করে দিয়েছে, আগ্রহ বাড়িয়েছে দর্শকের। আমরা দেখেছি জিমি নিশাম, ক্রিস ওকস মানে তিনি এলেন, দেখলেন, জয় করে চলে গেলেন, মানে এই যে ব্যাপারটি ছিল সিলেটের হয়ে। তো সবকিছু মিলে এদের উপস্থিতিটা আকর্ষণীয় ছিল, কিন্তু মিরপুরের
উইকেটে আপনার যেমনটা এর আগেও দেখেছি, এবারও তাই দেখলাম, মানে হয়তো গামিনী নেই, গামিনী থাকলে হয়তো তার উপর দিয়ে সবকিছু যেত, কিন্তু এখন আপনি কাকে দোষ দিবেন এই কিন্তু উইকেটে, এত তারপরে স্লো উইকেটে? একদিনের মধ্যে উইকেট মনে হচ্ছে না যে অনেকটাই বদলে গেছে? আমরা প্রথম দিন যেদিন ম্যাচে দেখলাম 111 হলো, আর একটা খুব সম্ভবত 130-33 এরকম কিছু একটা হবে। সেখান থেকে কালকে মোটামুটি, এবং মনে হচ্ছিল যে আসলে ব্যাটিং করা ইজি, এতটা কঠিন মনে হয়নি প্রথম দিনের মতো। সেটা কিভাবে হলো একদিনের ব্যবধানে? একদিনের ব্যাপারে ওই সেম উইকেটে তো আর হয়নি, হয়তো পাশের উইকেটে হয়েছে, কিন্তু এইখানে বড় কৃতিত্বটা আপনার দিতে হবে কিন্তু আপনার ব্যাটারদের। আপনার জিমি নেশাম এবং কেন উইলিয়ামসন যিনি খেলেছেন, তারা যেভাবে খেলেছেন, তাদের কিন্তু অভিজ্ঞতাটা, তাদের এতদিনের অভিজ্ঞতা তারা কিন্তু কাজে লেগেছেন, এবং তারা দুজনেই মিরপুরে এর আগেও খেলেছেন। তো সব মিলিয়ে তারা কিন্তু তাদের কৃতিত্বটা দিতে হবে, তারা কিভাবে দলটাকে উঠিয়ে নিয়ে গেছে। এবং রাজশাহী আমি বলবো যে তারা খুব দারুণ ক্যালকুলেটিভ একটা দল করেছে। তারা শুরু থেকে যদি আপনি দেখেন, নিলামের টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে তারা ক্রিকেটার বাছাই করেছে, যেই ক্রিকেটারগুলো অ্যাভেলেবেল, যেই ক্রিকেটারগুলো ফর্মে আছে তাদেরকে পিক করেছে, এবং দেশি ক্রিকেটার মুশফিক, শান্ত, সব মিলে রাজশাহী কিন্তু দারুণ মারবে, মানে মাঠের বাইরেও আমরা যদি খেলেছে। কেন উইলিয়ামসনের ইনক্লুশনটা দেখি, তিনি খেললেন, সেখান থেকে তিনি বেশ লম্বা সময় ট্রাভেল করে আসলেন, এবং এমন একটা দিনে আসলেন যে এমনও হতে পারতো রাজশাহী কালকে বাদও পড়ে যেতে পারতো। মানে এমন একটা ক্রুশাল ম্যাচ, সেখানে এসে তিনি পারফর্ম করলেন। মানে এটা কি বড় প্লেয়ার বলেই সম্ভব? অবশ্যই এটা আপনি মনে করেন যে তিনি সকালে এলেন, তারপরে নেমে গেলেন মাঠে আর কি, মিরপুরে চলে আসলেন। এবং কেন উইলিয়ামসন কিন্তু এই মিরপুরে অনেকগুলো ম্যাচ খেলেছে এর আগে, তার অভিজ্ঞতা কিন্তু তিনি কাজে লেগেছেন আপনি, এবং খেয়াল করে দেখবেন লাস্ট উইকেটেও, লাস্ট বলেও কিন্তু তিনি সিঙ্গেলস নিয়ে, তিনি জানতেন তিনি রান আউট হয়ে যেতে পারেন, হয়তো আউট হয়ে যেতে পারেন, তারপরেও তিনি সিঙ্গেলস নিচ্ছিলেন। এবং সময়ের মতন যেখানে নাকি ওদের 5 উইকেট পড়ে গেল, তারপরে তিনি যখন আসলেন দেখে মনে হচ্ছিল ওয়ানডের মতন খেলবেন, কিন্তু তিনি কিন্তু ধীরে ধীরে ওই স্ট্রাইক রোটেট করেছে এবং বাড়িয়েছেন। তো জেমি নেশামের সঙ্গে তার এই যে ইয়েটা, আমার মনে হচ্ছিল কালকের ম্যাচটি আসলে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের একটা ম্যাচ দেখেছি আমরা, এবং সেখানে এবং ফাইনালটাও বেশ জমবে। আমার মনে হয় যে খুব চট্টগ্রামের সঙ্গে। সিলেটকে নিয়ে যদি কথা বলি, সিলেটের উপদেষ্টার কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি কোন একজন প্লেয়ারকে মানে উদ্দেশ্য করেই হয়তো বলেছেন যে ম্যাচটা আগেই আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে, এরকম কিছু একটা ইঙ্গিত। এটা কি মনে হচ্ছে আবেগী কোনো কথা? কারণ তাকে আমরা খুব ইমোশনাল হিসেবেই দেখতে পাই পর্দায়। রাইট, এখন সেটারই কোনো কথা নাকি আসলেই তিনি মিন করে কথাটা বলেছেন? কি দেখেন, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরের অনেক ধরনের লোক চলে আসে, এবং তাকে আমরা দেখেছি, তিনি শুরু থেকে একটি তাচ্ছিল্য ভাব ছিল তার বিপিএল নিয়ে। হ্যাঁ, তিনি মানে কি আইপিএল এর সঙ্গে তুলনা করছিলেন, হ্যাঁ তার গোনার টাইম নাই, তার গোনার টাইম না, কি ধরনের কথাবার্তা। তো এই ধরনের অসংলগ্ন কথাবার্তা কিন্তু তিনি হয়তো কালকে আবেগে বলেছেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে বিপিএল কে, বিসিবি কে, যে তিনি কাকে ইঙ্গিত করেছেন, কেন ইঙ্গিত করেছেন, তার কাছে প্রমাণ কি সেটা দিতে হবে, এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত, তাকেই বের করতে হবে। এবং সেটা যদি না হয় তাহলে তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে, কেন তিনি এরকম একটা কথা বললেন। এটা কোনোভাবে এটা হাসি ঠাট্টা দিয়ে এড়ানো যায় না। তো এটা একদম গুরুতর একটা অ্যালিগেশন যেটা তিনি এনেছেন। মেহেদী হাসান মিরাজকে আসলে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে, যেহেতু তার দল ফাইনালে যায়নি, অথচ ফাইনালে গেলেই হয়তো তাকে নিয়ে, তার ক্যাপ্টেন্সি নিয়ে, তার সবকিছু নিয়ে অনেক বেশি পজিটিভিটি শুনতাম আমরা। কি মনে হচ্ছে তার ক্যাপ্টেন্সি, তার নিজের ব্যাটিং, সবকিছু মিলিয়ে কোথায় গন্ডগোলটা ছিল? না, মিরাজ আপনি যে 2টি উইকেট নিয়েছে, আপনি দেখেন পরপর 2টি বলে 2টি দারুণ উইকেট নিয়েছে। আবার তার ব্যাটিং যদি দেখেন, যে আপনার মনে হবে যে তিনি বল বেশি খেয়েছেন বা বল বেশি নিয়েছেন, এবং তার একটি ক্যাচ মিস, যেটা নিয়ে আসলে সিলেটের সমর্থকরা খুবই মর্মাহত হয়েছে। এমন একটা ভাইটাল ম্যাচে তার আগের বলটিতেই তিনি কিন্তু সেই একটি ফিল্ডারকে মিসফিল্ডিং এর জন্য কিছু বলছিলেন, তারপরে নিজেই ওরকম একটি ক্যাচ মিস করেছে। সবকিছু নিয়ে কিন্তু মিরাজকে আপনার সিলেটের সাপোর্টার কাছে তারা আজকে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এবং আমার মনে হয় যে তারাও হয়তো শকড, এরকম একটা যাত্রা পরে এমন ম্যাচটি হেরে যাওয়া, সবকিছু নিয়ে তাদের একটা প্রস্তুতি ছিল ফাইনালে, সেই কারণে হয়তো তারা মিরাজ কেমন করছে। তবে আমি যেটা বললাম যে তাদের ওই মালিক কিংবা মালিক পক্ষের লোক যেটি বলেছেন যে একটা ক্রিকেটার ইঙ্গিত করেছেন ম্যাচ ছেড়ে দেওয়ার, সেটি কিন্তু আসলে আপনার মানে হাসি ঠাট্টায় উড়িয়ে দেওয়া যাবে না, সেটাকে নিয়ে তদন্ত করা উচিত বিপিএল গভর্নিং কাউন্সিলের। এবং আসলে এখন ওই
বিশ্বকাপ এবং বিপিএল একসাথে গুলিয়ে যাওয়ায় বিসিবিও আসলে একটা দোটানার ভিতর আছে এবং আর তারা একসাথে সবকিছু সামলাতে পারে না, সেটা আমরা সামলাতে- দেখেছি যে হ্যাঁ। একটা ধরলে আরেকটা ছেড়ে দিতে হয় বাংলাদেশকে। এটা আসলে সেই একেবারেই পুরনো কালচারের মধ্যেই পড়ে। খুবই ছোট্ট করে আপনি ফাইনাল নিয়ে কথা বলা শুরু করছিলেন যে ফাইনালটাও খুব জমজমাট হবে, শান্তু ভার্সেস শেখ মেহেদী। শেখ মেহেদীকে নিয়ে Oh my খুবই প্রশংসা হচ্ছে চারিদিকে, এবং যে অবস্থায় যেভাবে করে আসলে সে ফাইনালে এনেছে তার দলটাকে সবকিছু মিলিয়ে। আপনি যদি খেয়াল করেন চিটাং দলটা আমরা শুরু থেকেই মানে সেই নিলামের টেবিল থেকে নাইম শেখকে নেওয়া, তারপরে তাদের মালিকরা 25% পেমেন্ট না করার পরে ছেড়ে যাওয়া, সারেন্ডার করে দেওয়া, তারপর বিসিবির চলে আসা, সবকিছু মিলে সিলেটের মধ্যে চিটাংয়ের মধ্যে কিন্তু একটা মানে ওই না পাওয়ার একটা ইয়ে ছিল এবং এটাই তাদেরকে ঐক্যবদ্ধ করেছে। আমি এবং আপনি শরীফুল এবং ক্যাপ্টেন শেখ মেহেদী তারা দুইজন যেভাবে মানে এই দলটাকে মানে ছোট দল, তারা জানতো কাগজে কলমে তাদের দলটা ওরকম না, এবং তারা যে পরিস্থিতিতে যে আসলে পড়েছিল ফাইনান্সিয়ালি, তারা আসলে ঠিকমতো টাকা পয়সা পাবে কিনা তাদের সেটা নিয়ে একটা sponsor ছিল মালিকানা না। নিয়ে সমস্যা। হ্যাঁ, এখন তাদের বুকে একটা স্পন্সর এসেছে, কিন্তু তাদের কিন্তু শুরুতে সেটা ছিল হ্যাঁ। না এবং তারা খুব শাই ফিল করতো যে যখন দেখতো যে অন্যান্য দলের টিমের প্লেয়াররা খুব ভালো ভালো গাড়িতে আসছে, স্বাভাবিক। ইয়ে করছে, এটা তাদের ভিতর খারাপ লাগতো। সেটাই হয়তো তাদেরকে জোরালো করেছে এবং তাদের একজন বিদেশির কথা আসলে এই মুহূর্তে মনে রাখতে হবে, রসিংটন, যিনি চলে খেলাটাকে গেছেন start ইনজার্ড করে দিয়ে গেছেন তিনি যেভাবে। কিন্তু স্টার্টটা করে দিয়ে গেছেন। তিনি নেপাল প্রিমিয়ার লিগে পারফর্ম করার কারণেই কিন্তু তাকে নিয়ে আসা ছিল। তার প্রোফাইলও তো হাই না, কিন্তু এইটিই বেঁচে ছিল। তো এইটিতে আপনি থ্যাঙ্কস জানাতে হবে বিসিবির যারা পরে হাবিবুল বাশার সুমন, নাফিস ইকবাল, এরা যারা জয়েন করেছেন, এরা ক্রিকেটারদের পিক করেছেন। তো এদের তুষার ইমরান আছেন কোচিং এ, তো এদেরকে আসলে ধন্যবাদটা দিতে হবে এবং সব নিশ্চয়ই। মিলিয়ে চিটাগাংয়ের যে আবেগটা আছে, চিটাগাংয়ের আবেগের সাথে রাজশাহীর পেশাদারিত্ব এবং ফর্মের লড়াই হবে নিশ্চয়ই, এবং সেই লড়াই নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করব। অবশ্যই। আজকে অনেক কথা বলে ফেলেছি, দিন শেষে একটাই প্রত্যাশা, একটা ভালো কিছু খবর তিনটা আসুক পরে আমাদের যেন একটি সবার ভালো জন্য। খবর আসুক। পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।